আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শত আন্দোলন ও চ্যালেঞ্জ সামলে বছর পূর্ণ করল ইউনূস সরকার। ব্যর্থতার চেয়ে সাফল্যের পাল্লাই ভারী, দাবি নীতি নির্ধারকদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি। 2-1 দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর স্বাক্ষর। ভারতে বসে শেখ হাসিনার সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে, আশঙ্কা বিএনপির। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। পেশাদারিত্বই কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক তুহিনের জন্য। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, 20 থেকে 25 জনকে আসামি করে মামলা। এবং কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা দোকানে পণ্যের দামে আকাশ পাতাল ফারাক। বর্ষার অজুহাত বিক্রেতাদের, দাম নিয়ন্ত্রণে নির্বিকার সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একের পর এক আন্দোলন, ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবেলা করে 1 বছর পূর্ণ করল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও সমাজে বৈষম্য দূর করা সহ আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে 8 আগস্ট যাত্রা শুরু করে এই সরকার। তবে 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক দেখছেন বিশ্লেষকরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কাঙ্ক্ষিত নয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সঠিক পথে ছিল না সরকার। তবে সরকারের নীতি নির্ধারকদের দাবি, অভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অবস্থা থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরানো সরকারের বড় সাফল্য। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা বিতাড়িত হওয়ার 3 দিন পর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, এই 3 কাজকে সামনে রেখে চলে সরকারের কর্মযজ্ঞ। তবে শুরুতেই নানা দাবি দাওয়ার আন্দোলন সামাল দিতে হিমশিম খেতে হয় সরকারকে। 16 বছরে গড়ে ওঠা নানা বৈষম্যের বিরুদ্ধে 300-র বেশি আন্দোলন হয় ইউনূস সরকারের 1 বছরে। একই সাথে গণ অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও মব ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে তৈরি হয় প্রশ্ন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের প্রতি দেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটা একটা নিরাপদ বাংলাদেশের ছিল, সেটা জনজীবনের স্বস্তির একটা প্রত্যাশা ছিল, নিরাপত্তার একটা প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখছি গত 1 বছরে এই বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ হয়নি। যেই সমস্ত দেশে বিদ্রোহ এই ধরনের গণ অভ্যুত্থান হয় বা বিপ্লব হয়, ওর পরে অনেক দিন ধরে পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে, স্টেবিলাইজ হইতে সময় নেয়, খুব রিভেঞ্জ কিলিং হয়। গত 1 বছরে আমরা স্টেবিলিটি আনতে পেরেছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের দাবি, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত ট্যারিফ কমানো সরকারের বড় সাফল্য। তার দাবি, জুলাই গণহত্যার বিচারও বেড়েছে গতি, যদিও আছে ভিন্ন মত। রোজায় খাদ্যদ্রব্য থেকে বলতে অন্যান্য সব কিছুর দাম কমেছে, বাড়েনি। যে ইকোনমি আমাদেরকে রেখে গেছে, এটা তো ভয়াবহ একটা বড় রকমের একটা ভূমিকম্প। একটা রিক্টার স্কেলে 8 যদি ভূমিকম্প হয়, ওইখানে কিছু থাকে না একটা দেশের। সেটাকে নিয়ে এই দেশটাকে একটা লাইনে আনা এবং এখন গ্রোথের দিকে আনা, এটা তো আনবিলিভেবল একটা কাজ। জুলাই আগস্টে শহীদ হয়েছেন, যাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে, যাদেরকে গ্রাইভাসলি ইনজুর করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ট্রায়াল হবে, প্রত্যেকটা ক্ষেত্রে যতদিন লাগুক। কিন্তু ট্রায়ালটা খুব গতি পেয়েছে আমি বলবো যে, এবং শেখ হাসিনাকেও আমরা আনতে বদ্ধ করিব। সত্যিকার অর্থে কোনো বিচার করা এই অল্প কদিন তো প্রায় অসম্ভব আমার কাছে মনে হয় না আপনি কিছু করতে পারেন। এমনকি মামলাগুলো যে সঠিকভাবে আপনি উত্থাপন করবেন, এটা কঠিন। ফলে সেদিক থেকে আমরা আসলে খুব একটা কিছু পাচ্ছি আমি দেখতে পাচ্ছি না। গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি ব্যস্ততা ছিল রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য তৈরি করা।
সংস্কারের রূপরেখা বা জুলাই সনদ তৈরিতে প্রায় অর্ধশত বৈঠক হয়েছে দলগুলোর সাথে। তারপরও কাঙ্ক্ষিত সংস্কারে সরকারের অগ্রগতি নিয়ে প্রশ্ন আছে নানা মহলের। আমাদের দেশ গঠনের যে একটা দীর্ঘস্থায়ী একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলবার যেই গুরু দায়িত্বটা এই সরকারের ছিল, সেই সরকার সেখানে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নানান সংকট নিজেরা মোকাবেলা না করে ছাত্রদের দিয়ে মোকাবেলা করেছে। এগুলো করার মধ্য দিয়ে ছাত্রদের যে ঐক্যটা, সেই ঐক্যটা নষ্ট করা হয়েছে। গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণায় ভোট নিয়েও সংশয় কেটেছে অনেকটা। তবে সমাজচিন্তক ফরহাদ মজহারের মতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সঠিক পথেই হাঁটেনি সরকার। গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের জন্য খুবই ক্রুশিয়াল কাজগুলো হয়েছে। আমরা ইলেকশনের কাজটা খুব দ্রুত করেছি। জনগণ তো শুধু নির্বাচনের জন্য তো জীবন দেয়নি, তারা একটা রাষ্ট্র চেয়েছে। আমরা বাংলাদেশের জনগণ এই সরকারকে উৎখাত করেছি এবং একটি নতুন রাষ্ট্র গঠনের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছি। এটাকে বলে প্রোক্লামেশন। ফলে আমরা যে প্রোক্লামেশনটা দেখলাম, এটা তো প্রোক্লামেশন না, এর কোনো উপযোগিতা নেই, মানে এর কোনো আইনি ভিত্তিও নেই, এর কোনো রাজনৈতিক ভিত্তিও নেই। এই ব্যবস্থাতে আপনি রেখে দিয়েছেন, আপনি তো শপথ নিয়েছেন সংবিধানকে রক্ষা করবেন বলে। সংবিধানকে রক্ষা করার মানে হলো পুরো ব্যবস্থাকে আপনি টিকিয়ে রেখেছেন। তো এখান থেকে সত্যিকার অর্থে আমার 8 তারিখে যখন এই শপথটা নেওয়া হলো, তখন থেকে আমি বলেছি যে এটা একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে রোজার আগেই সমাপ্তি ঘটতে পারে ইউনূস সরকারের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 2-1 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ সহ সব পক্ষের সঙ্গে আলোচনার পর সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে বলে জানান তিনি। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বে আলোচনা হবে খুবই অল্প সময়। আদিন সজীবের রিপোর্ট। পৃথিবীর ইতিহাসের অন্যতম গণঅভ্যুত্থানের পর জুলাই জাতীয় সনদ প্রণয়নে প্রায় 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্রের মৌলিক সংস্কার আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হলো তা নিয়েই এই সংবাদ সম্মেলন। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐক্যমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর নমনীয় ও আন্তরিক মনোভাবে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে জুলাই জাতীয় সনদের। যদিও নোট অফ ডিসেন্ট আছে, তবু যেটা অধিকাংশ দলের দিক থেকেই বক্তব্য, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরও কিছু বিষয় আছে, সেগুলো আসলে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন আর দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ে দলগুলোর ঐক্যমত্যে উপনীত হওয়ার বিষয়ে তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন মত থাকলেও রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট সহ একটা পর্যায়ে পৌঁছেছে কমিশন। কয়েকদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার বিষয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়েই ঠিক হবে স্বাক্ষরের দিন। ওই জায়গায় উপনীত হতে পেরেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময় 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোনো রকম ডিসেন্ট। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন, তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য কোনো রকম মতামত থাকে, সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে।
অধ্যাপক আলী রিয়াজ মনে করেন শুধুমাত্র সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ফেসিবাদ ফিরে আসা রোধ করবে। একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি, সেদিক থেকে আমরা আশাবাদী। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা নানা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পুলিশ বাহিনীতে সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ করেন মেজর হাফিজ। বলেন, এদের দিয়ে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা ও নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। হাসিনার বিচার এবং লুট করার সকল অর্থ আনার কোন ব্যবস্থা আপনি করেছেন কিনা? বিচার শুরু হয়েছে, আশা করি বিচার হবে। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল, কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লন্ডভন্ড করার জন্যে, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জন্য। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় গতকাল প্রকাশ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে হত্যা করা হয় তরুণ এই সাংবাদিককে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাসন থানায় 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তের সিসিটিভির দৃশ্য এটি। জানা যায়, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের এই সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই চক্রটির অন্যতম নারী সদস্য গোলাপি ভুক্তভোগীদের হানি ট্র্যাপে ফেলে সর্বস্ব ছিনিয়ে নিত। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে সেই ভিডিও ডিলিট না করায় তুহিনের পথরোধ করে গোলাপি প্রথম তাকে আঘাত করে। পরে সন্ত্রাসী এই গ্রুপের অন্য সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে 40 সেকেন্ডের মধ্যে তুহিনের হত্যা নিশ্চিত করে। এ সময় আশপাশের কলকারখানার ছুটির সময় হওয়ায় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন, তবে তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। স্থানীয়রা জানান, এই চক্র চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি ছিনতাই করে আসছিল। একটা মানুষ এইভাবে খুবায় না, একটা ডেনা কেটে ফালতি, হাত কেটে ফালতি, বাচ্চা থাকতো, দেখতাম দুটো বাঁচতে আমার ছোট ছোট, এহলো বুঝে না। ওর মায় কান্দে, বাঁচতে কয় বাবা, আমার বাবা কই, ওরা আমি করবে ওই সান্ত্বনা দিই, ওরা বুঝে না বাপটা মারা গেছে। যারা এই কাজগুলো করছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এরই মধ্যে কয়েকজন আসামিকে শনাক্ত করেছে পুলিশ। 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতে ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তিনি 2 সন্তানের বাবা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
একই বাজারে এক একটি পণ্যের দামের ফারাক যেন আকাশ পাতাল। পাইকারি বাজার থেকে কেনা 1 কেজি আদা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা বেশি দরে। একই অবস্থা প্রায় সব পণ্যের। দাম বাড়ার পেছনে বরাবরের মতো একই অজুহাত, বর্ষা আর বৃষ্টি। তবে তা মানতে নারাজ ক্রেতারা। অভিযোগ, দাম নিয়ন্ত্রণে নেই সরকারের সরাসরি হস্তক্ষেপ, যা আছে কেবল লোক দেখানো। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পাইকারি থাই চলে হলো 205 টাকা, আর যেটা চিকন চায়না জিরা আদা এটা চলে 180 টাকা। 240 বেশি, হ্যাঁ ওটা 220ও বেশি, 30ও বেশি, ঠিক নেই। মাত্র 10 গজের দূরত্বে এই পণ্যটির দামের তারতম্য 40 থেকে 50 টাকা। আদার মূল্য ধারাবাহিকভাবে বাড়ছেই। কারণ জানতে চাইলে ব্যবসায়ীদের একটাই কথা, আমদানি কম। গত সপ্তাহে হলো আপনার ওইটা ছিল 180 টাকা 90 টাকা ছিল, আর এইটা ছিল হলো আপনার 130-40 টাকা ছিল। চায়নাটা বন্ধ হয়ে গেছে, তো এটা খুব কম আসে, বুঝছেন। আদার যেই পরিমাণ চাহিদা এই পরিমাণ আসতেছে না। ডালের দামও বেড়েছে। পাইকারি বাজারে বড় মসুরের ডাল 90 টাকা এবং দেশি 120 টাকা কেজি। এখানেও খুচরা বাজারের থেকে অন্তত 20 থেকে 30 টাকা বেশি। ওই যে মোটা ডিম আছে 90 টাকা করে, খুচরা আমাদের থেকে কিনে নিয়েছে 140। ডাল আপনার প্রতি সপ্তাহে না 10 টাকা কেজিতে 10 টাকা 15 টাকা করে বাড়তে হচ্ছে, বাড়তে এখন 160 টাকা আছে। এতে আপনার 156 টাকা আমাদের কিনা পড়ে, আমরা লাগাইছি 160 টাকা, কিন্তু আমরা 170 টাকা 160 টাকা বিক্রি করলে আমাদের লস। আটার দাম বাড়বে, চা পাতার দাম বাড়ছে, মসলার দাম বেশি, চা পাতা কেজিতে 80 টাকা বাড়ছে। তবে আলু মিলছে বেশ সস্তায়। দাম বেড়ে থমকে আছে পেঁয়াজের। পাইকাররা বলছেন বছরের শেষ পর্যন্ত আর পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। এবারকার পর্যাপ্ত পরিমাণ আলু আছে। গত বছর অনেকে লাভ করছে পার্টিরা, গত বছর কিন্তু কৃষক করতে পারে না। এবারকার কৃষকেরা কৃষককে ধরা, এবছরটা পুরোই কম দাম থাকবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কৃষকের হাতে ঋণ দেবার পরামর্শ ক্রেতাদের। এই যে লোন দিচ্ছে কৃষককে, বলে যে লোন দেই, আমি বিভিন্ন ব্যাংকে ঘুরে দেখেছি, এরা এনজিওকে লোন দেয় 5%, বাংলাদেশ ব্যাংক, আর এরা এই ব্যাংকে দেয় 10%, আর এনজিওরা নেয় 30%। সরাসরি কৃষক পর্যায়ে যদি প্রত্যেকটা ব্যাংকে, এটা তো বাংলাদেশ ব্যাংকের একটা আছে, এরা কৃষক পর্যায়ে যদি এই লোনটা দেয়, কৃষকেরা উপকৃত হলে সব জিনিস সস্তা হবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবার জানিয়ে দেব এক্সপেল ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে 428 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত 3 জনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট 95 জনের মৃত্যু হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসয়েল, আর বাইরে গেলে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। অষ্টমবারের মতো ভাঙনের মুখে জাতীয় পার্টি কাল গুলশানের একটি কনভেনশন হলে জাতীয় 10ম সম্মেলন ডেকেছেন জিএম কাদেরের বিরোধী অংশ। এতে সরকারের ইন্ধন রয়েছে উল্লেখ করে গভীর ষড়যন্ত্র বলছেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। আদালতের আদেশ অনুযায়ী সম্মেলন ডাকার এখতিয়ার এখনও জাপা চেয়ারম্যান জিএম কাদেরের। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নির্বাচন এলেই ভাঙনের সুর ওঠে জাতীয় পার্টিতে। সেই ধারাবাহিকতায় আবারও ভাঙছে দলটি। এর আগে 7 বার ভেঙেছে হোসেন মোহাম্মদ এরশাদের গড়া এই দল। দলের 10ম জাতীয় সম্মেলন নিয়ে চেয়ারম্যান জিএম কাদেরের সাথে বিরোধ তৈরি হয় সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ শীর্ষ পর্যায়ের নেতাদের। জ্যেষ্ঠ নেতারা পাল্টা সম্মেলনের ঘোষণা দিলে তাদের বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত 30 জুলাই জাপা চেয়ারম্যান জিএম কাদের ও দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এর মধ্যেই শনিবার সম্মেলন করতে যাচ্ছে জিএম কাদেরের বিরোধী ওই অংশটি। শুক্রবার সকালে কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, সম্মেলন ডাকার পুরো প্রক্রিয়াই বেআইনি ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। ওখানে চেয়ারম্যান পদ বাতিল করা হয়নি, চেয়ারম্যান পদ অবৈধ ঘোষণা করা হয়নি,
বর্তমান চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করা হয়নি এবং যারা বহিষ্কৃত ছিল কাউকে রিইনস্টেটের কোনো আদেশ দেয়া হয়নি। তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মীকে আমরা বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো। এদিকে দুপুরে গুলশানে জাতীয় সম্মেলন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সিনিয়র নেতারা বলেন, দলের সামগ্রিক ঐক্য ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই এই সম্মেলন। 28 জুন ছিল সম্মেলনের ডেট, সেই 28 জুনের সম্মেলনটা আমরা 9 তারিখে করেছি। এখানে 9 তারিখের মধ্যে কোনো কিছু না, কোনো নিষেধাজ্ঞা দিয়েছে, উনি করে যেতে পারেন, উনি তো করে যাচ্ছেন, কেন যাচ্ছেন? প্রশ্নটা আছে যে ক্যান্ডিডেটে ডাকবে তাকেই তো সে বের করে দেবে, প্রাথমিক সদস্য পদ নিয়ে বের করে দেবে, সেই জন্য তার উপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এমনিতেই টালমাটাল জাতীয় পার্টি। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এ অবস্থায় ভাঙন দলকে আরও বিপদের মুখে ফেলবে বলে মনে করছেন সাধারণ কর্মীরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এখন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যশোরে ঝিকরগাছা চৌগাছা শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং 500 শয্যার আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর 2 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ডক্টর মুসলেউদ্দিন ফরিদ। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরের ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে বিনামূল্যে চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী রোগীরা। জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় চালু হওয়া মেডিকেল এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে যশোর 2 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ বলেন, সেবাদানের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। সার্বিক সহযোগিতার জন্য 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। যদিও আমরা 1টা পর্যন্ত রেজিস্ট্রেশন, কিন্তু যারাই 1টা পর্যন্ত থাকবেন তাদেরকে আমরা দেখে দেবো। এখানে মহিলা ডাক্তার আছেন, অনেক সময় মহিলা ডাক্তার পাওয়া যায় না। আমাদের সাধ্যমতো আমরা এখানে ওষুধ দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারে স্কয়ার ফার্মাসিউটিক্যাল আমাদেরকে সাহায্য করছে এবং সর্বোপরি আমি আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনাদের এই সম্পূর্ণ আজকে প্রায় 39 জন ওখান থেকে ডাক্তার এবং নার্স এবং আদার মেডিকেল ওনারা আসছেন। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের 39 জন অভিজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ বিনা খরচে এখানে চোখ, মেডিসিন, গাইনি, শিশু ও দাঁতের চিকিৎসা দিচ্ছেন। চক্ষু রোগীদের দেয়া হচ্ছে ফ্রি চশমা, পাশাপাশি রোগীদের ওষুধও দেয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, যে এরকম কোনো উপকার আমরা কোনো সময়ের জন্য পাইনি, এখন এই জন্য আসছি। প্রতি মাসে এলাকার লোকজন উপকার পায়। আমাদের এলাকায় তো তেমন ডাক্তার নেই, আর থাকলেও ফি 500-700 টাকা ফি দিয়ে আমরা দেখাবার সুযোগ আমাদের হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক, ঝিকরগাছা এবিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি আবিদুর রহমান। উদ্বোধনের দিনেই প্রায় 2500 মানুষ চিকিৎসা নিয়েছেন এই মেডিকেল ক্যাম্পে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সপ্তাহের ব্যবধানে রাজবাড়ী পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে মন প্রতি 300 থেকে 400 টাকা। দাম কমায় হতাশ স্থানীয় কৃষকরা। রাজবাড়ীর বিভিন্ন পাইকারি হাট ঘুরে দেখা গেছে কৃষকরা প্রতি মন পেঁয়াজ বিক্রি করছেন 2600 থেকে 2700 টাকায়, যা 2 দিন আগেও ছিল 2900 থেকে 3000 টাকা।
কৃষকরা জানান গেল কয়েক মাস পেঁয়াজ সংরক্ষণ করায় প্রতি মণে 8 থেকে 10 কেজি ওজন কমেছে, ফলে লোকসানে পড়েছেন তারা। এছাড়া পাইকারি ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। এবার খেলার খবর। চাঁদপুরে ফুটবল বিস্ময় বালক সোহানের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে মতলবের সারে পাচানিতে পরিবারটির হাতে নগদ আর্থিক সহায়তা এবং উপহার সামগ্রী তুলে দেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, সোহানের পড়াশোনা, খেলাধুলা ও পরিবারের দায়িত্ব নিয়েছে তারেক রহমান। রিপোর্ট SM আশরাফের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল নিয়ে সোহানের এমন কারিকুরির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তার এমন প্রতিভায় মুগ্ধ হয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সোহানের পরিবারের কাছে আসেন আমিনুল। তারেক রহমানের পাঠানো উপহার এবং নগদ 1 লক্ষ টাকা তুলে দেন তাকে। দায়িত্ব নেন ভরণ পোষণের। ওর পায়ে বল কন্ট্রোলিং আমরা দেখেছি। এই ধরনের ট্যালেন্টেড ফুটবলার খুব কম জন্মায়। আমি মনে করি যে এই সোহান যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে, আমাদের দায়িত্ব হচ্ছে এই সোহানকে আরো সুসংগঠিত করে ভবিষ্যতে যাতে সোহান বাংলাদেশ দলে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে এবং এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। 5.5 বছরের এই ফুটবল প্রতিভার পড়াশোনা এবং খেলাধুলার জন্য প্রতি মাসে 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ারও ঘোষণা দেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। এ সময় পরিবারটি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি মনে করি আমার এই দেশ জন্ম নেওয়ার এক স্বার্থ, এটা আমি মনে করি। আর তারেক রহমানের আমি ধন্যবাদ জানাই, কারণ আমার মতন একজন নিরীহ মানুষের নজর রাখছে। সোহানের বাবার পেশায় একজন সাইকেল মিস্ত্রি। ছেলেকে ফুটবল খেলা তিনি নিজেই শেখান, কিন্তু আর্থিক অনটনে সংসার চালানো নিয়েই তিনি হিমশিম খাচ্ছিলেন। তাই এই ধরনের উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন এলাকাবাসী। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরো একবার। শত আন্দোলন ও চ্যালেঞ্জ সামলে বছর পূর্ণ করল ইউনূস সরকার। ব্যর্থতার চেয়ে সাফল্যের পাল্লাই ভারী, দাবি নীতি নির্ধারকদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অস্বস্তি। 2-1 দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর স্বাক্ষর। ভারতে বসে শেখ হাসিনার সহিংসতা ও বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে, আশঙ্কা বিএনপির। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। পেশাদারিত্বই কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক তুহিনের জন্য। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, 20 থেকে 25 জনকে আসামি করে মামলা। এবং কারওয়ান বাজারে পাইকারি ও খুচরা দোকানে পণ্যের দামে আকাশ পাতাল ফারাক। বর্ষার অজুহাত বিক্রেতাদের, দাম নিয়ন্ত্রণে নির্বিকার সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।